দেখো প্রথম বার্তিক। বর্ণানাম আনুপূর্বেণ, না কি অর্থ? আমরা চারটি আশ্রম এবং চারটি যে বর্ণ পেয়েছি না, চারটি আশ্রম এবং চারটি বর্ণ, আমরা জানি তো সেই চারটি বর্ণ কি কি? সেই চারটি বর্ণ কি কি? চারটি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমাদের কোন প্রসঙ্গে আমাদের পড়াশোনা চলছে? আমাদের দ্বন্দ্ব সমাস পড়া চলছে এবং দ্বন্দ্ব সমাসে কোন পদটার পূর্ব নিপাত হবে সেটা আমাদের পড়া হচ্ছে। দ্বন্দ্ব সমাসে কোন পদটির পূর্ব নিপাত হবে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই চারটি বর্ণবাচক শব্দকে নিয়ে যদি দ্বন্দ্ব সমাস হয় তাহলে এই প্রসিদ্ধ ক্রম অনুসারেই পূর্ব নিপাত হবে। এই প্রসিদ্ধ ক্রম অনুসারেই পূর্ব নিপাত হবে। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই প্রসিদ্ধ ক্রম অনুসারেই পূর্ব নিপাত হবে। এর মানে কি? এর মানে হচ্ছে ধরো বলা হলো যে ক্ষত্রিয়শ্চ শূদ্রশ্চ বৈশ্যশ্চ, কি হবে? কি হবে? ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রাহা। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রাহা, একদম। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রাহা। হুম, যেহেতু প্রসিদ্ধ ক্রম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরকম বলা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরকম একটা ক্রম বলা আছে, তাই এই যে প্রসিদ্ধ ক্রম সেই প্রসিদ্ধ ক্রম অনুসারেই পূর্ব নিপাত হবে। যদি এরকম থাকে যে ক্ষত্রিয় শূদ্রশ্চ ক্ষত্রিয়শ্চ, শূদ্রশ্চ ক্ষত্রিয়শ্চ, এখানেও সেই প্রসিদ্ধ ক্রম অনুসারেই এখানে হবে, ঠিক আছে? এখানেও সেই প্রসিদ্ধ ক্রম অনুসারেই কিন্তু পূর্ব নিপাত হবে। হুম, দেখো পরবর্তী, এটা এটা বার্তিক গেল, ঠিক আছে? এটা বার্তিক, এবার বার্তিক এখানে শেষ হলো। একটা সূত্র আছে পরবর্তী, যে দ্বন্দ্বশ্চ প্রাণিতুর্য সেনাঙ্গানাম। প্রাণী তুর্য সেনাঙ্গানাম বৃত্তি কি? এষাম দ্বন্দ্ব একবৎ স্যাৎ।
এষাম দ্বন্দ্বে একবৎ স্যাৎ, অর্থাৎ সূত্রার্থ কি হবে? সূত্রার্থ হচ্ছে এখানে প্রাণী, প্রাণী বলতে প্রাণী নয়, প্রাণী বলতে প্রাণীর অঙ্গকে বুঝতে হবে। প্রাণী পদের দ্বারা প্রাণীর যে অঙ্গ সেইগুলোকে বুঝতে হবে, ঠিক আছে? যদি প্রাণীর অঙ্গবাচক পদ নিয়ে দ্বন্দ্ব সমাস হয় তাহলে এক বচন হবে। একবৎ স্যাৎ বলেছে, এক বচন হবে এবং নপুংসক লিঙ্গে হবে। নেক্সট, তুর্য, মানে এই যে দেখো এখানে এটা কি করে বুঝবো যে আছে না প্রাণী, তুর্য, সেনা, অঙ্গ, এইগুলো আছে তো, এইরকম চারটে শব্দ আছে। এই অঙ্গ শব্দটা প্রত্যেকের পরে পরে বসবে। প্রাণী অঙ্গ, তুর্য অঙ্গ, সেনা অঙ্গ, প্রাণী অঙ্গ, তুর্য অঙ্গ, সেনা অঙ্গ, এরকম প্রত্যেকটা পদের পরেই অঙ্গ শব্দটা এখানে যুক্ত হবে। বলতে কি বোঝাচ্ছে? কি বলছো? শুনতে পেলাম না সুজাতা। ওই তুর্য অঙ্গ বলতে কি বোঝাচ্ছে? তির্যক জনিত যে প্রাণীগুলো তাদেরকে বোঝাচ্ছে নাকি? ওটা তো তির্যক, এটা তুর্য, নট তুর্য মানে তির্যক। তুর্য মানে হচ্ছে বাদ্যযন্ত্র, তুর্য মানে বাদ্যযন্ত্র। তুর্যতে তাড্যতে যৎ, বাদ্য, বাদ্যযন্ত্র, ঠিক আছে? তুর্য বাদ্যযন্ত্র। তাহলে কি হলো, যদি বাদ্যযন্ত্র বাচক পদ নিয়ে দ্বন্দ্ব সমাস হয় তাহলে একবচন হবে, এবং সেনার অঙ্গ নিয়ে যদি দ্বন্দ্ব সমাস হয় তাহলে এক বচন হবে। এই হলো তিনটে অর্থ, ঠিক আছে? এখন দেখো, যদি এখানে উদাহরণ দেয়া হয় যে পানিশ্চ বা পাদশ্চ, পানিশ্চ পাদশ্চ কি হবে? পানিপাদম। পানি, পানি, পাদৌ, পানিপাদম। পাদৌ, একবার এক বচন এবং ক্লিবলিঙ্গ হবে, এক বচন এবং ক্লিবলিঙ্গ হবে। পানিপাদম। পানিপাদম, পানিপাদম, ঠিক আছে? ধরো বলা হলো নাসিকা চ গ্রীবা চ, কি হবে? নাসিকা চ গ্রীবা চ, নাসিকা গ্রীবাম। গ্রীবম, নাসিকা গ্রীবম। আকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ হয় কি হয় না? অকারান্তই হয়। নাসিকা গ্রীবম, ধরো বলা হলো
উরশ্চ গ্রীবাচ বা শিরশ্চ গ্রীবাচ কি হবে? শিরোগ্রীবম। হুম, এটা ঠিক আছে, শিরোগ্রীবম, এটা একটা গেল। ধরো বলা স্যার, হলো, বিসর্গটা সন্ধি করে ওকার হয়ে গেল। অবশ্যই। হুম। এখানে প্রথমে সসজস রু, রু আসবে, রু থেকে রুয়ের জায়গায় উ আসবে, উ আসবে। একটা সূত্র আছে হসিচ, হসিচ সূত্রটা আছে ভো ভগ অঘ অপূর্বশী ওষি, এই সূত্রের পরে ভো ভগ অঘ অপূর্বস্তে ইয়সি, ওই সূত্রের পরে হসিচ আছে। হসিচর বক্তব্য হচ্ছে অকারের পরে যদি রু থাকে, সেই রুটা হয়ে যাবে উ, রুয়ের স্থানে উকার আদেশ হবে। পরে যদি হস থাকে, হস প্রত্যারস্থ বর্ণ, গটা মেবি হস প্রত্যারস্থ বর্ণ হচ্ছে এখানে। আর তাহলে শিরো, যে ছয়ের জায়গায় রু, সেটা উ হয়ে যাবে। তাহলে শিরো উ গ্রীব, তারপরে ওই উটা আদগুণহা সূত্র দিয়ে গুণ হয়ে ওকার হয়ে যাবে, দিয়ে শিরো গ্রীব। বোঝা গেল? একটু একটু বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তুমি এটা করেছো সম্ভবত, তাই হ্যাঁ না? স্যার, পেরেছি। আমার মাথায় আছে তুমি করেছো এটা। ধর এরকম বলা হলো মার্দঙ্গিকম, মার্দঙ্গিকম চ পানবিকম চ, এটা হচ্ছে তুর্যাঙ্গ। মৃদঙ্গ হয় না, মৃদঙ্গ, খঞ্জনি বলে, খঞ্জনি। এই পানবিকটা কি? পানবিক একটা বাদ্যযন্ত্র, কিন্তু সেটাকে অ্যাকচুয়ালি কি বলে? পনব থেকে পানবিক, ঠিক আছে? পনব থেকে পানবিক। মানে ওই মৃদঙ্গ টাইপেরই কিছু নাকি? গায়ন পটহ, শঙ্খ, ডমরু, ডমরু, ডমরু মানে যেটা সেই মানে যেটা সেই সাপুরেরা বাজায় না, সে ডুগডুগি বলে, এটা যে পানবিক। স্যার, বুঝা গেছে? মহাদেবের হাতেই তো থাকে একদম, ডমরু। একদম নিনাদ ঢাক্কাম নবপঞ্চ বারো মোটা। তাহলে মার্দঙ্গিকম চ পানবিকম চ কি হবে? মার্দঙ্গিক পানবিকম। হুম, দেখো মার্দঙ্গিক পানবিকম, পরবর্তী হচ্ছে সেনার অঙ্গ। কটা জানো সেনাঙ্গ? সেনাঙ্গ কি কি? সেনার চারটে অঙ্গ হয়, ঠিক আছে? মানে যারা যুদ্ধ করতে যায় তাদের চারটে অঙ্গ হয়। কি কি? একটা হচ্ছে, আচ্ছা লিখে দিই, সেনাঙ্গ কি কি: হস্তি, অশ্ব, রথ, হস্তি অশ্ব রথ।
এবং পদাতি। পদাতি মানে সৈন্য। এইগুলো হচ্ছে একটা যে বিশাল সেনাবাহিনী তার অঙ্গ। মানে এইগুলো না থাকলে কোনো রাজা যুদ্ধ করতে পারে না। পারে না মানে কি, মানে সফল হয় না। হুম, সৈন্য বা যারা পেয়াদা বলে অ্যাকচুয়ালি। দেখো বোঝা গেল। তাহলে এইগুলো যে সেনাঙ্গ, এই যে সেনার অঙ্গদের সঙ্গে যদি আমার কখনো সমাস হয়, দ্বন্দ্ব সমাস হয়, ধরো বলা হলো যে হস্তিশ্চ অশ্বশ্চ, হস্তিশ্চ অশ্বশ্চ, কি হবে? হস্তিশ্চ অশ্বশ্চ। হ্যালো, শোনা যাচ্ছে? হস্তি অশ্ব, হস্তি, তারপরে অশ্ব। কে বলে এটা? সাগরিকা? না না স্যার, আমি কিছু বললাম না। কে বললো ওটা? হস্তি অশ্ব কে বললো? হস্তি অশ্ব কে বললো? যা, আর কে বলে বল? সুজাতা কে বললো হস্তি অশ্ব? আমি বলেছি আমি। হুম, হস্তি অশ্ব কি করে বলছো তাহলে? আগের গুলো কি শোনোনি? এক মাথায় বচন ছিল না। এক বচন হবে প্লাস ক্রিয়ালিঙ্গ হবে, এটা তো বারবার বলা হলো যে। 6টা উদাহরণ দেয়া হলো এর এগেনস্টে। 6টা নয়, 4টে 5টা চলছে। আর এই লাস্ট উদাহরণটাই হস্তি অশ্ব হচ্ছে। মন কোথায় আছে? হস্তি অশ্বম, ঠিক আছে। আবার বলা হলো যে রথশ্চ অশ্বশ্চ, কি হবে? রথাশ্বম, ঠিক আছে। এই রকম এই তিনটের যে অঙ্গ, একটা যে সেনার অঙ্গ, একটা প্রাণীর অঙ্গ, এবং আরেকটা বাদ্যযন্ত্র তুর্যাঙ্গ, এই তিনটির অঙ্গবাচক শব্দের সঙ্গে যদি সমাস হয় তাহলে সেগুলো কিন্তু একবচন হবে, এবং তার সঙ্গে কি হবে? একবচন হবে, তার সঙ্গে স্ত্রীলিঙ্গ হবে। ক্লিবলিঙ্গ হবে। হুম, হুম, দেখো চবর্গান্ত, দকারান্ত, সকারান্ত, হকারান্ত শব্দের যদি দ্বন্দ্ব সমাস হয় তাহলে সমাসবদ্ধ পদের সঙ্গে টচ প্রত্যয় হবে। টচ প্রত্যয় বা সঙ্গে সমাসান্ত টচ প্রত্যয় হবে।
সমাসান্ত টচ প্রত্যয় হবে। সুজাতা একবার জিজ্ঞাসা করেছিল যে সমাসান্ত প্রত্যয় কিভাবে হয় বুঝি না, তাই তো? এরকম ভুল হয়ে গেল, আমার লেখাটা এরকম হবে, একটু ভুল হয়েছে এটা। যে দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন শব্দের অন্তে চবর্গীয় বর্ণ, দকার, সকার এবং হকার থাকে, সেই সমাসবদ্ধ পদের সঙ্গে সমাসান্ত টাচ প্রত্যয় হবে। মানে একটা একটা সমাসবদ্ধ পদ, একটা দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ, একটা দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ, ওই পদের অন্তে যদি চবর্গীয় বর্ণ থাকে, একটা দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন পদ, ওই পদের অন্তে যদি চবর্গীয় বর্ণ থাকে, দকার থাকে, হকার থাকে অথবা সকার থাকে, মূর্ধন্য সকার, তাহলে কি হবে? ওর সঙ্গে সমাসান্ত টচ প্রত্যয় হবে, মানে ওই সমাসবদ্ধ যে পদ তারপরে টচ প্রত্যয় হবে, টচ প্রত্যয় হওয়ার পরে আবার প্রক্রিয়া হবে। যেমন উদাহরণ দেখো কি বলছে, দেখো উদাহরণ, ছত্রম চ উপান্নঃ চ, অ্যাকচুয়ালি শব্দের উপানহ নয়, হসন্ত, উপানহ এরকম শব্দ, ছত্রম চ উপানহ চ, বা অ্যাকচুয়ালি উপা 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 রামশ্চ লক্ষ্মণশ্চ, একটু জাস্ট ওয়েট, রামশ্চ লক্ষ্মণশ্চ এটা হলে তাহলে এখানে উপানহ শব্দ তার প্রথম আর এক বচনে কি হয়? উপানত, মেবি উপানহ শব্দ তার প্রথম আর এক বচনে উপানত সম্ভবত, আর উপানহটা হচ্ছে প্রাতিপদিক, উপানহটা প্রাতিপদিক, উপানত, উপানহ, উপানহ এরকম শব্দ, মেবি এটা দেখে নিচ্ছি আমি জাস্ট। উপানত শব্দ, উপানত, মানে ভুল হচ্ছিল, ঠিক আছে। তাহলে এটা হবে এটা, হ্যাঁ কি বলছো? উপানাহ মানে কি? জুতো, হ্যাঁ, জুতো জুতো। ও ছত্রম চ উপানত চ, এখানে কোন সমাস হচ্ছে বলো? ছত্রম চ উপানত চ, দ্বন্দ্ব সমাস, তাই তো? দ্বন্দ্ব সমাস তো। হ্যাঁ, তাহলে ছত্র পা নহ এই জায়গায় এলো, মানে এখানে আমি যদি প্রথমে ছত্রম চ উপানহ চ, অর্চনা বলো তো এখানে সমাস সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে? এখানে কোন, চার্থে দ্বন্দ্ব। হুম, মানে চার্থে দ্বন্দ্ব এখানেই লেগে যাবে, ঠিক আছে, চার্থে দ্বন্দ্ব দিয়ে সমাস সংজ্ঞা হলো।
এবং সমাস সংজ্ঞা হওয়ার পরে সমাসবদ্ধ রূপ করলাম ছত্রপানঃ, এটা হলো। এইখানে দেখো যে দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন যে পদ সেটা হকারান্ত, হ্যাঁ কি না? হ্যাঁ। দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন যে পদ সেটা হকারান্ত। কি লেখা আছে? যে দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন শব্দের অন্তে চবর্গীয় বর্ণ দকার সকার হকার থাকে, দেখো হকার থাকে, তার অন্তে কি প্রত্যয় যোগ হবে? সমাসান্ত কি প্রত্যয় যোগ হবে? টচ প্রত্যয়। টচ। টচ যোগ করলাম, সূত্র কি? দ্বন্দ্বস্য প্রাণী দ্বন্দ্বাচ্যুদশ অন্তাৎ সমাহারে। তাহলে এখানে টচ হলো ছত্রপা নহ অ, টচটা অনুবন্ধ লোপ করলে অ থাকলো, টচের অনুবন্ধ লোপ করলে অ থাকলো, তাহলে অ এর পর ছত্রপানঃ। দেখো এটা ছত্রপানঃ। দেখো ডাউট আছে? স্যার ওই যে উপানথ ওটা ত ছিল, হুম। আর এটা হলো মানে এটা ওই প্রাক, ওটা হচ্ছে কি আরেকবার বলুন ওই জায়গাটা। আচ্ছা, বুঝলাম। এটা অনেকেরই বুঝতে সমস্যা হবে, ঠিক আছে? ধরো বললাম রামশ্চ লক্ষ্মণশ্চ, আমি এরকম করলাম, ঠিক আছে? রামঃ চ লক্ষ্মণঃ চ। এই যে রাম লক্ষ্মণ, এই যে এখানে রাম লক্ষ্মণ হলো, ঠিক আছে? রাম লক্ষ্মণ হলো তো, হ্যাঁ কি না? হলো, হ্যাঁ কি না? রাম লক্ষ্মণ হলো, হ্যাঁ কি না? ঔকার হবে না, হ্যাঁ, মূর্ধন্যয়। আমি বলছি ঔকার হবে, কিন্তু আগে এটা বলো, এটা এটা হয়েছে হ্যাঁ কিনা? রাম লক্ষ্মণ হবে, ঔকার হবে, ঠিক আছে? কিন্তু প্রথম হচ্ছে এই যে রাম লক্ষ্মণ, এটা প্রথমে প্রাতিপদিক অবস্থায় এলো, প্রাতিপদিক অবস্থায়, হ্যাঁ হ্যাঁ। প্রাতিপদিক অবস্থায় এলো, এরপরে তুমি ও করবে। এরপর রাম লক্ষ্মণ ওকার করলে রাম লক্ষ্মণ হলো, ঠিক আছে? ঠিক সেই রকমই এই যে ছত্রম চ উপানত চ, ঠিক আছে? আমি বলতে চাইছি যে লক্ষ্মণ শব্দের প্রথম আর এক বচন কি? লক্ষ্মণ শব্দের প্রথম আর এক বচন কি? লক্ষ্মণঃ। লক্ষ্মণঃ। তার মানে এই যে লক্ষ্মণ শব্দের প্রথম আর এক বচনটা দেখো বিগ্রহে প্রয়োগ প্রয়োগ হয়েছে না? বিগ্রহে। রাম শব্দের প্রথম আর এক বচনটা বিগ্রহে প্রয়োগ হয়েছে। তেমনি হ্যাঁ। এই যে এটা যখন করবে ছত্রপানঃ, পা নহ, এই যে উপানহ শব্দ, তার প্রথম আর এক বচন হচ্ছে এটা। উপানহ শব্দ তার প্রথম আর এক বচন হচ্ছে ওটা, উপানত। কি বললাম, বোঝা গেল? ওটা হচ্ছে প্রথম আর এক বচন, উপানতটা। তুমি যখন আবার ওটা নিয়ে তুমি যখন সমাস গঠন করবে, মানে বৃত্তিতে আসবে, তখন কিন্তু এর যে মূল প্রাতিপদিক সেটাই হয়ে যাবে। যখন তুমি বৃত্তি করবে তখন কিন্তু ওর মূল প্রাতিপদিকটা হবে।
মানে এটা সব থেকে ভালো হয় যদি তোমাদেরকে ওই লৌকিক বিগ্রহ অলৌকিক বিগ্রহ করে দেখানো হয়, তবে বুঝতে পারবে ভালো। মানে প্রথমে অ্যাকচুয়ালি আসে, তোমরা বলছো তো, মানে প্রথমে অ্যাকচুয়ালি আসে এটা এটা হয়তো সুজাতা জানবে। সুজাতা মনে আছে লৌকিক বিগ্রহ অলৌকিক করে? হ্যালো সুজাতা, আছো এখানে? স্যার আছি। মনে আছে কিছু, না সব গুলে খেয়ে নিছো? আমার ফোনটা ডিস্টার্ব করছে তো ওই জন্য আমি কথা বলতে পারছি না। তার তদন্ত এখানে হবে, ঠিক আছে। তারপরে এটার অলৌকিক বিগ্রহ হবে রামসু লক্ষ্মণ সু। লক্ষ্মণ তো এরপরে কি হবে? সুপধাতু প্রাতিপদী পয়োহ দিয়ে ওই সুগুলো সব লোপ হয়ে যাবে, দিয়ে রাম ও লক্ষ্মণ, মানে এই অবস্থায় এলো এখানে। দেখো এই অবস্থায় যে এলো, এখানে আবার এর অর্থবদ ধাতু না, এখানে কৃত্যুদ্ধৃত সমাস আসছে। কৃত্যুদ্ধৃত সমাস আসছে, প্রাতিপদিক সংজ্ঞা হবে। প্রাতিপদিক সংজ্ঞা হওয়ার পরে না, প্রাতিপদিক সংজ্ঞা আগেই হয়ে যাবে, এখানে হবে না। এখানে কি হবে, এখানে একটা নিয়ম আছে। নিয়মটা কি গো? নিয়মটা কি? ওর ফোন অন হচ্ছে না। একদেশ বিকৃতস্য অনন্যবৎ, এই নিয়ম অনুসারে এখানে আবার সু আসবে, মানে সু নয়, এখানে রাম ও লক্ষ্মণ আছে তো সেজন্য ও আসবে, রাম ও লক্ষ্মণ যুক্ত ও। এই প্রক্রিয়া করে রাম ও লক্ষ্মণও হবে, কিন্তু মানে এরপরে ও আসবে, আবার এখানে প্রথময়ঃ পূর্ব সবর্ণ দীর্ঘ আসবে, তাকে বাধা দিয়ে নাদিচি আসবে, নাদিচিকে বাধা দিয়ে বৃদ্ধি রেচি আসবে। এরকম অনেক সূত্রের ক্রম আছে এখানে। রাম ও লক্ষ্মণ যুক্ত ও, এখানে প্রথমে এখানে প্রথম সূত্র আসবে প্রথময়ঃ পূর্ব সবর্ণ, একে বাধা দিয়ে আসবে নাদিচি বলে সূত্র আছে, সেই নাদিচিকে বাধা দিয়ে আসবে বৃদ্ধি রেচি, দিয়ে রাম ও লক্ষ্মণও হবে। কিন্তু একবারে যে রামশ্চ লক্ষ্মণশ্চ, একবারই রাম ও লক্ষ্মণও এরকম হয়ে যায় না, এই ক্রমটা আছে। রামশ্চ লক্ষ্মণশ্চ এটা লৌকিক বিগ্রহ, রামসু লক্ষ্মণসু এটা অলৌকিক বিগ্রহ, দিয়ে এই সুগুলো লোপ হয়ে গেল। সুগুলো লোপ হয়ে গেলে দেখো রাম ও লক্ষ্মণ, এটা তো প্রাতিপদিক। অর্চনা, কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে প্রাতিপদিক। এবং এই যে রাম ও লক্ষ্মণ, এর প্রথম আর এক বচন হচ্ছে লক্ষ্মণঃ রামঃ। তেমনি এই যে ছত্রপানহ, এটা হচ্ছে প্রাতিপদিক, এর প্রথম আর এক বচন হচ্ছে ছত্রম চ উপানচ্চ, এই উপানতটা হচ্ছে প্রাতিপদিক, এই উপানতটা হলো প্রাতিপদিক। আশা করি বোঝা গেছে। অর্চনা সারা দিচ্ছে না, জানি না, ঠিক আছে। ওই সূত্রগুলো স্যার বুঝতে পারছি না, ওই যে আগের সূত্রগুলো যেগুলো হ্যাঁ, এক্ষুনি বল। হ্যাঁ একদমই তাই। এটা তুমি বুঝতে পারবে অব্যয় ভাব করানোর সময়, মানে হ্যাঁ এটা এটা যদিও সত্যি কথা তোমাদের কত ডিটেলসে বলছি না, মানে কিভাবে অলৌকিক বিগ্রহ কিভাবে লৌকিক বিগ্রহ এটা আমি বলিনি, ওটা বলতে আমার টাইম লাগবে। আহ, এইভাবেই ক্রম হয়, ঠিক আছে, ওটা এখানে বলিনি। মানে অ্যাকচুয়ালি সমাসের প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা ওই যে এই প্রক্রিয়াটা, প্রথমে এটা লৌকিক বিগ্রহ, তারপরে অলৌকিক বিগ্রহ। অলৌকিক বিগ্রহ অবস্থায় এই যে সু এলো, এগুলো সব লোপ হয়ে যাবে, সুপো ধাতু প্রাতিপদিক লোপ হয়ে যাবে। লোপ হয়ে যাওয়ার পরে রাম ও লক্ষ্মণ দাঁড়িয়ে গেল। রাম ও লক্ষ্মণ, এর আবার প্রাতিপদিক সংজ্ঞা হবে। প্রাতিপদিক সংজ্ঞা না হলে সু ও যশ আসবে না, তাই প্রাতিপদিক সংজ্ঞা হওয়ার পরে আবার ও আসবে, দিয়ে আবার প্রক্রিয়া করে রাম ও লক্ষ্মণও হবে। এইটা হচ্ছে প্রক্রিয়া, ঠিক আছে। যাই হোক, চলো। হুম।
আচ্ছা, আমাদের কি কোথায় ছিলাম? উদাহরণ, হকারের উদাহরণ দিলাম, হকারের, তাই তো? ধরো বললাম উম, হুম, 2 বাকচ বিপরীত চ, বাকচ বিপরীত চ। বাকচ বিপরীত চ, ঠিক আছে। এর মূল এখানেও 4 দ্বন্দ্ব দিয়ে হয়ে যাবে, দিয়ে বাচ বিপৃশ এরকম হবে, বাচ বিপৃশ এরকম অ্যাকচুয়ালি আসবে, মানে বাচও নয় ঠিক, এখানে আসবে বাক বিপৃশ এরকম, মানে বয়াকার গ হয়ে যাবে, এটা গ, ঝলাম যশ অন্ততে গ হয়ে যাবে, বাক বিপৃশ রূপটা হবে এরকম, বাক চ বিপরীত চ, বাক বিপৃশ এরকম হবে। এখন এই যে পরিবর্তনগুলো এখন যদি তোমরা খোঁজো যে স্যার আপনি কটা কি করে গ করে দিলেন কিছু না বলেই, এইগুলো আমাদের করে করে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। সূত্র, কোন সূত্র লাগবে এগুলো অটোমেটিক চলে আসে। একটা সূত্র আছে ঝলাম যশ অন্তে, পদান্তে বিদ্যমানানাম ঝলাম যশঃ স্যুহু, এরকম বৃত্তি আছে, পদান্তে বিদ্যমানানাম ঝলাম যশঃ স্যুহু। পদের অন্তে যদি ঝল থাকে সেটা যশ হয়ে যাবে, ককারটা হচ্ছে ঝল, তার স্থানে যশ মানে গকার হয়ে গেল, ঝলাম যশ অন্তে, তাই বাক বিপৃশ এরকম হলো, ঠিক আছে। এই যে বিপরীত, এটা হচ্ছে প্রথম আর এক বচন, এর প্রাতিপদিক হচ্ছে বিপৃশ এটা। তাহলে দেখো, দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন পদ বাক বিপৃশ, দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন পদ বাক বিপৃশ। তাহলে এর অন্তে কি আছে? সকার আছে, এর অন্তে সকার আছে, তাহলে এখানে কি প্রত্যয় হবে? এখানে টচ প্রত্যয় হবে, তাই তো। সূত্র দিয়ে টচ করলে বাক বি পৃষ অ পৃষ, এটা হচ্ছে মূল রূপটা, বাক বিপৃষ, বাক বিপৃষ, ঠিক আছে। ধরো আরেকটা উদাহরণ দিলাম, ধরো বললাম যে গ্রীষ্মশ্চ প্রাবৃচ্চ, গ্রীষ্মশ্চ প্রাবৃচ্চ, এখানেও সে একরকম যে গ্রীষ্ম প্রাবৃশ, এখানে আবার টচ প্রত্যয় হয়ে গ্রীষ্ম প্রাবৃশ এরকম রূপটা হবে। দেখো বোঝা গেল এই দুটো? দুটো বোঝা গেল? হুম, ধরো উদাহরণ দিলাম আরেকটা, যে শ্রীহি চ শ্রীহি চ স্রক চ, শ্রীহি চ স্রক চ,
এরকম বলা হলো শ্রীহি চ স্রক চ। তাহলে এর সমাজবদ্ধ রূপটা হবে শ্রী স্রজ। শ্রী স্রজ। এই যে স্রজ, এটা চবর্গীয় বর্ণ হ্যাঁ কিনা ভেবে দেখো। হ্যাঁ, স্ববর্গীয় বর্ণে। তাহলে শ্রীহি চ স্রক চ, অন্তে আছে শ্রী স্রজ। এইটা হচ্ছে প্রথম আর এক বচন, স্রকটা হচ্ছে প্রথম আর এক বচন, আর প্রাতিপদিক হচ্ছে স্রজ। প্রাতিপদিক হলো স্রজ, ঠিক আছে। তাহলে শ্রী স্রজ এর সঙ্গে টচ হবে। টচ হলে শ্রী স্রজ অ যোগ করলে শ্রী স্রজ, এটা শ্রী স্রজ। আর কি আছে, দকারান্ত দ। ধরো বলা হলো উদাহরণ সমিদ চ দৃশদ চ। সমিদ দৃশদ, এরকম রূপটা সমিদ দৃশদ, রূপটা এরকম হবে সমিদ দৃশদ, ঠিক আছে। সমিদ চ দৃশদ চ সমিদ দৃশদ। এই যে সমিদ দৃশদ দেখো দকারান্ত, এখানে হবে টচ। সমিদ দৃশদ, এইরকম রূপগুলো হবে দেখো। বোঝা গেল কি? ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? হুম, বোঝা গেছে হ্যাঁ কি না যতটুকু বললাম? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হুম হুম এই হচ্ছে দ্বন্দ্ব সমাসের সূত্রগুলো মোটামুটি পড়া হলো, ঠিক আছে। যেগুলো মেন মেন সূত্র, যেখান থেকে যে সূত্রগুলোর উপরে মানে